মূলত জি। একটা কেয়ারটেকার গভর্নমেন্টের মূল দায়িত্ব হলো নির্বাচন দেয়া, এবং বিগত সরকারের যেটা মেইন ত্রুটি আমি বলবো সেটা হলো যে নির্বাচনটা ফেয়ার না হওয়া এবং মানুষের ভোটাধিকার হরণ করা। অপরাধ যদি কিছু হয়ে থাকে, ওই দুর্নীতি ফুর্নীতি ওগুলো না, দুর্নীতি সব গভর্নমেন্টের বেলায় কম বেশি হয়, সব দেশেই আছে এটা। এবং উন্নয়ন যেটা দীর্ঘমেয়াদে না থাকলে পরে হয় না। লি কুয়াং সিঙ্গাপুরের জি। দীর্ঘমেয়াদী না থাকলে পরে হয় না, যদিও সেই লি কুয়াং এর আবার পরবর্তীতে ট্রায়াল হয়েছে, জেল হয়েছে, এইসব হয়েছে, বিভিন্ন দেশে হয়। চীনেরও যে আজকে উত্থান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে পাল্লা দেয়া, এটাও কিন্তু এই দীর্ঘকাল ধরে তারা ক্ষমতায় আছে এবং চলছে সেই কারণে। তো আমি যেটা বলবো যে আমাদের আকাঙ্ক্ষা ছিল, আমি তো একজন, প্রথমত ছিল এটা একটা মুক্তিযোদ্ধার কোটা হবে কি হবে না সেই কোটা বিরোধী। জি। আমি আগাগোড়াই কোটা বিরোধী ছিলাম, সার্টিফিকেট প্রথারও বিরোধী ছিলাম, যে কারণে এদের এটা অংশগ্রহণ করলাম। পরে দেখলাম যে এরা 5 তারিখের পর হয়ে গেল বৈষম্য বিরোধী। বৈষম্য বিরোধী হইতে পারে একমাত্র কমিউনিস্টরা, যারা বাম রাজনীতিতে বিশ্বাস করেন তারা বৈষম্য বিরোধী হইতে পারেন। আর এরা বৈষম্য বিরোধীর কথা বললে দেখা গেছে তাদের বেলা কোটা, তাদের বেলা বিনা পয়সায় চিকিৎসা, তাদের বেলা ভাতা, এগুলো। তাহলে আর কোটার, মুক্তিযোদ্ধাদের কোটা তার অপরাধটা কি ছিল, তাই না? এবং জি। আমার কাছে যেটা মনে হয় সেটা হলে এখন এই গভর্নমেন্টের বেলা পপুলারিটি কি তারা জাজ করে দেখতে পারে, যে কতটুকু পপুলারিটি সেই 24-এ কি ছিল আর এখন কোথায় আছে। হুম, হুম। একমাত্র উপায় হয়েছে নির্বাচনের তারিখ ঘোষণা করা। আর যদি না হুম, হুম। করে থাকে আমি বলবো যে তাইলে নিজের পায় না কপালে কুড়াল মারতেছে। কপালে কুড়াল মারছে। কিন্তু আমি যদি একটি প্রশ্ন আপনাকে করি যে সবাই নির্বাচনের দাবি করছে এবং নির্বাচন ছাড়া কোনো গত্যন্তর নেই, কিন্তু এরই মধ্যে মানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নিরপেক্ষতা নিয়ে যথেষ্ট প্রশ্ন উঠেছে। শুধু প্রশ্ন নয়, আমরা তো সবকিছু দৃশ্যমান দেখছি। বিশেষ একটি রাজনৈতিক দলের প্রতি তার যে সফট কর্নার, তার নানান ধরনের সহযোগিতা, রাষ্ট্রীয় প্রোটোকলে সেই দলটি এনসিপি সরাসরি বললে সব ধরনের কার্যক্রম পরিচালনা করছে, তাদের রাজনৈতিক কর্মকাণ্ড। এই অবস্থায় এসে তার অধীনে নির্বাচন হলে সেটিও বা কতখানি নিরপেক্ষ হবে? জনগণের, আমি একটা কথা বলি, 70-এর নির্বাচন যদি নিরপেক্ষ হয়, 2001 সালের নির্বাচন যদি নিরপেক্ষ হয়, 96 সালের নির্বাচন যদি নিরপেক্ষ হয়, জনগণের জোয়ারের সামনে নিরপেক্ষ হতে বাধ্য। আর যদি না হয়, না হলে অনিরপেক্ষ পরে নির্বাচন হবে? পরবর্তীতে সেটার ভোগান্তি হবে। কিন্তু সেই এবং টেক সুযোগটিও ইট বা এস কেন? গ্যারান্টি, টেক ইট এস জি। গ্যারান্টি, সো লং বিএনপি ফিল্ডে থাকবে, নির্বাচনের ফিল্ডে। কারণ ওই একদিনে আন্দোলন হয় না। অনেকে মনে করে যে 16 ডিসেম্বরই বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে, নট এট অল। এর শুরু হয়েছে 48 থেকে। জি। 48 থেকে শুরু হইয়া সেটা সংগ্রাম হইতে 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 26শে মার্চ, 26শে মার্চ থেকে সশস্ত্র সংগ্রাম, এবং সেইখান থেকে 16ই ডিসেম্বর এসে বিজয় আমরা পেলাম। এই তো। তেমনি জি। 17 বছরের বিএনপি এবং অন্যান্য বিরোধী দলের যে সংগ্রাম, তার রেজাল্ট ছিল কিন্তু এই 5ই নভেম্বর, 5ই আগস্ট। এইটা মাথায় রাখতে হবে। 5ই আগস্ট কে সামনে আসছে, কে পেছনে গেছে, দ্যাটস নট দ্য কোশ্চেন। অর্গানাইজেশন হিসাবে আপনি বিএনপি কে ইগনোর করতে পারেন না। নিশ্চয়ই আর না, নিশ্চয়ই না, কিন্তু কমিউনিটার যারা মেটিকুলাসলি প্ল্যান করছে, বা অন্য দলের ভিতরে, ছাত্রলীগের ভিতর ঢুকে, শিবির ঢুকে গেছে, অমুক জায়গায় ঢুকে গেছে, ছাত্রদল ঢুকে গেছে, এগুলো হলো ষড়যন্ত্রকারী। তো ষড়যন্ত্রকারীরা সাময়িকভাবে বিজয় লাভ করতে পারে, দীর্ঘস্থায়ী ভাবে তারা থাকতে পারে না। মির্জাপুর, মির্জাপুর, টিপু সুলতান, টিপু সুলতানি। যদি তাই হয়, ষড়যন্ত্র থেকে থাকে, এটা তো আর স্বাভাবিক কোনো তত্ত্বাবধায়ক সরকার নয়। খুব স্বাভাবিক, যে দৃষ্টিতে আমরা দেখি না কেন। আমি এবং একটু স্বাভাবিক কথা বলি, একটু কথা জি, বলি। জি। জি। ডক্টর ইউনূস আসার পরে উনি বললেন যে তাকে অ্যাপয়েন্টমেন্ট করছে ছাত্ররা।
হুম জনগণের হুম। কথা কিন্তু বলে নাই, না। তাই না? জি। মাহমুদুর রহমান মান্না যথার্থই বলছেন যে 69, 62, 48, 62, 54 এবং 69, 71 কখনোই ছাত্ররা কিন্তু মন্ত্রিসভায় দাবি করেননি, হুম হুম। পার্লামেন্টে যাওয়ার দাবি করেননি, চিন্তাই করেননি, কিন্তু ওনারা চিন্তা করে ফেলছেন। যেহেতু অস্বাভাবিক একটা সরকার এবং এর পেছনে ম্যাটিকুলাস ডিজাইন ছিল, এখন এসে সবার মুখ থেকে একেবারে চরম সত্যগুলো যেভাবেই হোক বের হচ্ছে, ষড়যন্ত্রটা কোথায় ছিল, প্ল্যানিংটা কোথায় ছিল, তাহলে নির্বাচনটা আমরা আশা করছি কিভাবে? আমি আশা অস্বাভাবিক করছি সরকার। জনগণের মতামত এবং জনগণের চিন্তার উপর আস্থা রেখে। কিন্তু সেই জনগণ জনগণকে ইজ দ্য সবসময় ডিসাইডিং ফ্যাক্টর। জনগণের নিঃসন্দেহে সিদ্ধান্ত কিন্তু ভুল হয় না, ঐতিহাসিকভাবে জনগণের। সত্য। জি। এটা আমরা শুনি, আপনাদের মতন বিজ্ঞজনরা বলেন। কিন্তু আমি যদি খুব স্পর্শকাতর একটি প্রশ্ন করি, 2024-এর এই আন্দোলনের প্রতি আমরা অনেকেই সমর্থন দিয়েছিলাম। সিনিয়র সিটিজেন হিসেবে আপনিও সমর্থন দিয়েছিলেন। ইভেন এই সরকারের যারা উপদেষ্টা পরিষদে ছিল ছাত্রদের মধ্যে, বা উপদেষ্টা পরিষদের বাইরে, এই যে সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ, নাহিদ ইসলাম, তাদের 6 জনকে যখন ডিবি কার্যালয়ে আটক করা হয়েছিল, আপনি প্রথম প্রতিবাদ জানিয়েছিলেন, রাজপথে নেমেছিলেন, এবং শেখ হাসিনা সরকারের পতনটা আরো অনেকের মতো আপনিও চেয়েছিলেন। কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে, মুক্তিযুদ্ধ থেকে শুরু করে নানান ধরনের যে উদ্যোগ, বিতর্কিত কর্মকাণ্ড, এই জায়গা থেকে কি মনে হয় যে শেখ হাসিনার পতনটা অনিবার্য ছিল? এটা অনেকেই বলেন। কিন্তু শেখ হাসিনা পতন ঘটাতে গিয়ে আমরা আসলে কি করলাম? এরকম কোন প্রশ্ন কি আপনার মধ্যে জাগে? শুনেন, এটা তারও ভুল ছিল, আমাদেরও ভুল ছিল, কিন্তু জনগণের যে সিদ্ধান্ত সেটাই ভুল ছিল না। জি। জনগণ কেন রাস্তায় নামলো? রাইট। আর আমরা যেটা চেয়েছিলাম সেটা হচ্ছে গুলিটাও যাতে বন্ধ হয়। এক্স্যাক্টলি। হুম। কারণ কোনো প্রকারেরই সেটা নৈতিকভাবে হোক অনৈতিকভাবে হোক, হত্যা হত্যা হুম হুম। এটাকে নিরস্ত্র মানুষকে হত্যা করার এর পক্ষে কখনোই হতে পারে না। আর ব্যক্তিগতভাবে আমি মৃত্যুদণ্ডের অভিযুক্ত, এটা আমার ব্যক্তিগত মত। উম, হত্যাকাণ্ড তো হত্যাকাণ্ডই, কিন্তু সেখানে আমরা যখন দেখলাম যে পুলিশ গুলি চালাচ্ছে, সাধারণ শিক্ষার্থীরা নিহত হচ্ছে, এখন এসে জানা যাচ্ছে হ্যাঁ পুলিশ অবশ্যই গুলি চালিয়েছে, যেমন আমিও তো রাজপথে ছিলাম, সেটা সাংবাদিকতার জায়গা থেকে হোক, পেশাদারিত্বের জায়গা থেকে হোক, অথবা আপনি যেদিন এই কর্মসূচি দিয়েছিলেন 6 ছাত্রের মুক্তির জন্য, আলটিমেটাম দিয়েছিলেন ডিবি হারুনের প্রতি, সেই কর্মসূচিতে হাইকোর্টের মধ্যে আপনার পাশে ছিলেন, আপনার খেয়াল আছে কিনা জানি না। যাই হোক, তো এখন তো এসে জানা যাচ্ছে কিভাবে পুলিশ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে, কিভাবে মেট্রো রেলে, কিভাবে বিটি ভবনে আগুন দেওয়া হয়েছে, থার্ড পার্টি এসে তারা নিরীহ শিক্ষার্থীদের উপর গুলি চালিয়ে সরকারের উপরে আহ দোষটা চাপালো, মানুষের মধ্যে ক্ষোভের সঞ্চার করলো। আমি আবারও বলি, অবশ্যই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও গুলি চালিয়েছিল। তাহলে এখন এসে আমরা কাদের বিচার দাবি করবো? অবশ্যই শেখ হাসিনা সরকারে যারা ছিল তাদের বিচারটা দাবি করি, পাশাপাশি আমরা কি আর কারো বিচার দাবি তুলবো না? অবশ্যই তুলবো, যারাই অপরাধী তার বিচার হোক, আইন অনুযায়ী তার বিচার হোক, সকল অপরাধীরই বিচার হোক, সে সরকারের হোক বেসরকারি হোক, সে এই সরকারের হোক বা আগের সরকারের হোক, যে অপরাধী তার যাতে বিচার হয় সেটাই হলো আমাদের কাম্য, এবং এটা সম্ভবপর কেবলমাত্র আইনের শাসন প্রতিষ্ঠিত হওয়ার পর। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সরকারের পক্ষ থেকেই বা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকেই বর্ষপূর্তির বিভিন্ন অনুষ্ঠান আয়োজিত হচ্ছে। আমি যদি একেবারে সরাসরি প্রশ্ন করি যে এই 1 বছরে আমরা কি পেলাম যে যার মধ্য দিয়ে আমরা বর্ণাঢ্য ভাবে আয়োজনটা করতে পারি, এই প্রশ্ন যেমন আমি নিজেকে করছি, আপনার প্রতি আমি রাখছি, উত্তরটা কি দিবেন? এটার কোনো উত্তর নেই, বর্ণাঢ্যভাবে করার কোনো কারণ আমি খুঁজে পাই না। কারণ দেশের শিল্প কারখানা ধ্বংস, গ্যাস নাই, ইন্ডাস্ট্রি ধ্বংস, গার্মেন্টস গুলো বসে গেছে। কেন? এই যে মবের নামে যে ভায়োলেন্সটা হচ্ছে, জি। এটারে সরকার দিচ্ছে কি, এটা একটা প্রেশার, প্রেশার গ্রুপ। এটা যখন বুমেরাং হয়ে যাবে তখন তারা কোথায় কি তখন বলবে। বুমেরাং হওয়ার কি সম্ভাবনা আছে?
অবশ্যই আছে। আমি একটা উদাহরণ দিই, 2003 সালে 4 সালে বোধহয় র্যাব হইল। র্যাব হওয়ার পর 5 সালেই আমরা একটা আহ, বের করলাম সেখানে, যে র্যাব না রাষ্ট্রীয় সন্ত্রাস, একটা পুস্তিকা, যে 1 বছর ভেতর কতগুলো হয়েছে। সে র্যাব গঠন করছে কিন্তু বিএনপির আমল। পরবর্তীতে কিন্তু সবচেয়ে বেশি র্যাবের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে বিএনপি। র্যাবের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে বিএনপি, যে কারণে বিএনপির একটা আর্লি কমিটমেন্ট আছে যে তারা ক্ষমতায় গেলে পরে র্যাবকে বিলুপ্ত ঘোষণা করবে। আমি জানি না এটা এখনো তার স্ট্রিক্ট থাকবে কিনা, কিন্তু তাদের একটা আছে। তো এই যে অবস্থাটা, যে যেটা করে সে সেইটা ভোগে। আজকে যে আওয়ামী লীগের মতো সংগঠন সারা দেশে নাই, কই পাকিস্তান আমল তো এটা ছিল না। আজকে তারা সব ছাত্র নেতারাও দেশের বাইরে, দেশে থাকবে, যে দরকার হয় জেলে থাকবে, জেলে থাকবে। আমরা তো 75 পরে জেলে ছিলাম, 71-এর আগেও জেলে ছিলাম, 71-এর পরেও জেলে গেছি, হয়েছি, 75-এর পরেও জেলে গেছি। তাতে কি 92-তে গণ আদালত করতে গিয়ে ওয়ারেন্টি সইছে, জানার ইমাম সহ 24 জনের। হ্যাঁ, তখন আসিফ নজরুলেরও ওয়ারেন্টি সইছে। তো সে ভুলে গেছে, হয়তো ভুলে যায় না, আমার মনে হয় না। তো আমি শুরু যেটা মনে করি যে এই অবস্থা তাদের থাকবে না। একটা এই দেই যে, আমার কথা না, এক অধ্যাপকের কথা। সে বলছে যে আমাদের মিউজিশিয়ান বা এই থিওরিশিয়ান ডক্টর ইউনুস, উনি 3-0 কথা বলেন। তার মধ্যে একটা বলেন যে ঋণ পাওয়াটা হয়েছে মানুষের জন্মগত মানবাধিকার। আর আমরা জানি যে ঋণ মুক্ত হওয়া হচ্ছে প্রত্যেকটা মানুষের মানবাধিকার। উনি ঋণগ্রস্ত করতে চান সমগ্র জাতিকেই, আর আমরা চাই ঋণ মুক্ত করতে সমস্ত জাতিকে, সমস্ত মানুষকে। এখানে হলো পার্থক্য। চমৎকার একটা উদাহরণ, চমৎকার একটা উদাহরণ। আহ আওয়ামী লীগ অবশ্যই নানান ধরনের অপকর্ম করেছে এবং তারা নিজেরাই যেভাবে হোক পালাতে হয়েছে বা দেশ ছেড়েছে, যেভাবে হোক দেশে নেই। আপনার কি মনে হয় যে আওয়ামী লীগ খুব শিগগিরই ব্যাক করবে? আমি তো জ্যোতিষ না, তবে আমি যেটা দেখছি যে 75-এর পর কিন্তু আওয়ামী লীগের এই নেতারা, জাহাঙ্গীর কবির নানক, তারপর জাহাঙ্গীর, এই ফজলুর রহমান, এরা কিন্তু দেশে থেকেই আন্দোলন করছেন। 75-এর 15ই আগস্টের পর তার থেকে তো বড় ডিজাস্টার এটা না। রাইট। তো তখন যদি তারা দেশে থেকে এই এটা করতে পারে, এখন কেন পারবে না? এখন কেন দরকারে জেলের ভেতরে যেত, ট্রায়াল ফেস করতো, তাই না? তা না, তারা চলে গেছে। কিন্তু 5ই আগস্ট যে অবস্থা ছিল, যে বিক্ষুব্ধ ছাত্র জনতার একটা অংশের যে মোটিভ, বিক্ষুব্ধ বা তাদের যে একটা গ্রুপের, বিক্ষুব্ধ না, একটা গ্রুপের একটা ছিল, সেই গ্রুপের থেকে আওয়ামী লীগের স্ট্রেংথ বেশি ছিল না, সমর্থন বেশি ছিল না? কিন্তু তারা তো ছিল। তারা মানসিকভাবে কেন দুর্বল ছিল। হারালো? কেন হারালো? এটা তো তাদের অ্যানালাইসিস করতে হবে, রাইট। উপলব্ধি করতে হবে। কিন্তু তা তো হচ্ছে না। মুক্তিযুদ্ধের বিভিন্ন বিষয় নিয়ে যা কিছু ঘটছে, মুক্তিযুদ্ধ স্মৃতিচিহ্ন থেকে শুরু করে নানান ধরনের ভাস্কর্য 32 নম্বর গুড়িয়ে দেওয়া বুলডোজার দিয়ে, এবং মুক্তিযুদ্ধের সংজ্ঞাও তারা নির্ধারণ করছে। সংবিধানে সেকেন্ড রিপাবলিক অন্তর্ভুক্তির কথা বলা হচ্ছে, দাবি জানানো হচ্ছে। এই সবকিছু মিলিয়ে আপনার প্রতিক্রিয়া আমরা বিভিন্ন সময় শুনছি বিভিন্ন জায়গাতে। তারপর যদি আবার একটু আজকের দিনে বলতেন, বর্ষপূর্তিতে। আমি বলবো যে এগুলো সব পাগলের প্রলাপ। পাগলে আছে না রাস্তায়, আমরা অনেক সময় উপভোগ করি জি। পাগলের পাগলামে, সেরকম উপভোগ করতেছি, নাথিং এলস। শুধু উপভোগ ঘাবড়াবার করছে কিছু নাকি নাই। সরকার জায়গাতেও আছে? জি।
শুধুই উপভোগ করছি নাকি আতঙ্ক এবং শঙ্কার জায়গাটিও রয়েছে? আতঙ্কের জায়গাটা এখন আর নাই, কারণ আমার বয়স তো 78 চলতেছে। তো সেই জায়গায় আমি বেঁচে আছি, এইটাই আল্লাহর কাছে অনেক শুক্রিয়া। আল্লাহ তাআলা আমাকে বোধহয় আরো কিছু কর্তব্য দিয়ে দিচ্ছেন, যে কারণে বাঁচাই রাখছেন। সেই কর্তব্য পালনের জন্যই বোধহয় বেঁচে আছি। দেশমাতৃকার কল্যাণ, মানুষের কল্যাণ, যতটুকু পারি। অনেকের চোখে কল্যাণ, অনেকের চোখে তারে আমাকে যাতা গালিগালাজ করে, তো করুক, এটা আমি তোয়াক্কা করি না। আমি যদি মনে করি আমার বিবেক ন্যায়ের পথে আছে, আমি যদি মনে করি আমি দেশপ্রেমিকের পথে আছি, তাহলে পরে আমি সেটাই। আমি আওয়ামী লীগের দলের না, হুম। কখনোই। আমি 72-এর পরে আওয়ামী লীগ করি নাই, কিন্তু বঙ্গবন্ধুর প্রতি একটা শ্রদ্ধা আছে জাতির জনক। মাওলানা ভাসানীর প্রতি একটা শ্রদ্ধা আছে, শেরে বাংলার প্রতি অসংখ্য শ্রদ্ধা আছে। এই শ্রদ্ধা তো আপনি আমার জোর করে নিতে পারবেন না, তাই এখন না? যা কিছু ঘটছে এর শেষটা কোথায়? আপনি হয়তো আশাবাদিতার কথা বলবেন, কিন্তু আমি বলবো যে ক্রমান্বয়ে এটা আমরা দেখছি আবারও মুক্তিযুদ্ধের চেতনার ভেতর থেকে বিকশিতই হবে, সেই কিন্তু স্বপ্নই আমি দেখি। এত সমালোচনার পরেও, এত বাধার পরেও তো ডক্টর মোহাম্মদ ইউনূস এসব জায়গা থেকে থেমে নেই। তার সরকার যা ইচ্ছা তাই কামাল করছে, একটা পর একটা চার করছে। তুরস্কে কামাল আতাতুর্কের দলকে হারিয়ে ক্ষমতায় আসতে কিন্তু এরদোয়ান। হুম। কিন্তু সে একটা সময় চিন্তায় ছিল যে এরদোয়ানের চিন্তা চিন্তা চেতনায় যেটা ছিল যে খলিফা হবে এবং খেলাফতকে আবার নিয়ে আসবেন উনি। এবং কামাল আতাতুর্ককে উনি নাস্তিক টাস্তিক বইলে টইলে চেষ্টা করছিলেন। পরবর্তীতে কিন্তু দেখা গেছে যে আঙ্কারার মেয়র হয়ে গেছেন কামাল আতাতুর্কের দলের, জি। যেটা আগে ছিলেন এরদোয়ান। এই যে পরিবর্তন, মানুষ কিন্তু পরিবর্তন একটা চায়, কিন্তু মূল পরিবর্তন চায় না। আমি যেরকম আমার জাতিসত্তাকে বিসর্জন দিতে পারি না, তেমনি আমার ধর্মকেও বিসর্জন দিতে পারি না। জি। এটা কিন্তু পাশাপাশি। তেমনি একটা হিন্দুও তার হিন্দুত্ব বিসর্জন দেবে না, আবার বাঙালিত্বও বিসর্জন দেবে না। অতএব এখানে আমার মিলটা কোথায়? মিলটা হলো জাতিসত্তা। অতএব, এবং বাংলাদেশ হলো একটা ব্যতিক্রমী দেশ, যেটা গণতন্ত্র এবং অসাম্প্রদায়িক একটা রাষ্ট্র গঠনের জন্য 9 মাস লড়াই করছে, 30 লক্ষ মানুষ আত্মাহুতি দিচ্ছে, 2 লক্ষ মানুষ মা বোন তার ইজ্জত পেয়েছে। এটা একটা ব্যতিক্রমী রাষ্ট্র। এই রাষ্ট্রকে এত সহজে ভুলানো যাবে না। বিপথে পরিচালিত করার চেষ্টা করতে পারে, চেষ্টা বিভিন্ন জায়গায়। আজকে পাকিস্তানের বেলুচিস্তানের মতো জায়গায় একজন মহিলা নেতৃত্ব দিচ্ছে, ডক্টর মাহেরান জি। স্বাধীনতার নেতৃত্ব দিচ্ছে। যে বেলুচিস্তান বলা যায় যে এক রকমের কট্টর সুন্নি মুসলমানদের দেশ, সেইখানে কিন্তু মাহেরান লক্ষ লক্ষ মানুষের সামনে দাঁড়িয়ে বলছে যে আমরা বালুচ, আমরা বাঙালি না, আমরা শহীদদের অমর্যাদা করব না। বাঙালিরা আমরা যে শহীদদের অমর্যাদা করেছি, সেটা কিন্তু মাহেরান পর্যন্ত, বালুচিস্তান পর্যন্ত গেছে। সরকারের অন্যতম উপদেষ্টা, তথ্য এবং সম্প্রচার বিষয়ক উপদেষ্টা, ছাত্র প্রতিনিধি হিসেবে যিনি আছেন, মাহফুজ আলম, তিনি আহ এই বর্ষপূর্তির ঠিক পূর্বক্ষণে মন্তব্য করেছেন যে আরেকটি 111-এর গন্ধ পাওয়া যাচ্ছে। তেমন কিছু ঘটার সম্ভাবনা রয়েছে, অথবা সরকার কি নিজেই কোনো আতঙ্কের মধ্যে রয়েছে? এইটা আমি বলতে পারি না, কারণ তারা কি আতঙ্কে আছে না উৎসবে আছে, এটা তারা জানে। হ্যাঁ, এবং এটা তো একটা থ্রেড দিচ্ছেন বেসিক্যালি, আমার মনে হয় সেনাবাহিনীকে, যে তারা বোধহয় ক্ষমতা দখল করবে। ওয়ানের লেভেল মানে কি, যে সেনাবাহিনী ক্ষমতা দখল করবে, এটা তো। তো আমি বলবো যে জনগণ তো এটা চাচ্ছে। এটা যদি 8 তারিখে বা 5 তারিখে সেনাবাহিনী দখল করতো, জনগণ কি খুব একটা অখুশি হইতো? জেনারেল ডক্টর ইউনূস তো বলছে যে আমাকে ছাত্ররা আমন্ত্রণ জানাইছে। আর ওয়াকারুজ্জামান যত কিছুই হোক, যত সমালোচনাই করি, সে তো ক্ষমতা নেয় নাই। রাইট। এটা তো অ্যাপ্রিসিয়েট করতে হবে তাকে। সে তো ক্ষমতা গ্রহণ করে না। এখন যদি এই প্রেক্ষাপটে গ্রহণ করে, আপনি দেখবেন যে কালকে মিছিল হইতেছে তার পক্ষে।
এবং কোন পর্যায়ে গেলে সাধারণ মানুষ সেনাবাহিনীকে আমন্ত্রণ জানায় ক্ষমতা দখলের জন্য? মানুষ এতটাই যখন খুব দেয়ালে জানতে পিঠ থেকে চায়। যায়, যখন দেয়ালে পিঠ থেকে যায়। আহ, আমরা শেষ করব অ্যাডভোকেট জেরিহান পান্না। জনকণ্ঠ অফিস দখল হয়েছে, এটা কি আপনি জানেন? জি, অবশ্যই জানি। মানে তাইলে বাংলাদেশের ইতিহাসে রেকর্ড। সরকার অনেক কিছু বন্ধ করেছে, গণমাধ্যম বন্ধ করেছে হুম, এর আগে একাধিকবার সরকার নিয়ন্ত্রণ করেছে, কিন্তু বিশেষ একটা গোষ্ঠী গণমাধ্যম দখল করে এই ইতিহাস নিশ্চয়ই বাংলাদেশে নেই। এটা হয়েছে তো। হ্যাঁ। গণমাধ্যমের এটা হয়েছে, বিভিন্ন টেলিভিশন দখল হয়েছে, টেলিভিশনের লোকজনের চাকরি খাওয়া হয়েছে। জি। এই তো। হুম। ফর এক্সাম্পল, এটিএন এর জয় মামুন, হুম। হুম। তারে আমি দেখি না কোনোদিন যে আওয়ামী লীগেরই করতে। বরঞ্চ যেদিন ডক্টর ইউনূস নোবেল অ্যাওয়ার্ড পায়, সেদিন অটোয়ায় তার যে উৎসব মুখর একটা ছিল, সেটা অচিন্তনীয়, চোখে পড়ার মতো। এবং টোটাল ব্রডকাস্ট করতেছিল জয় মামুন। সেও বা, সে নাকি আওয়ামী লীগের দোষ। তো এটা কি ফ্যাসিস্টের দোষ? তো এরা, এদের কাছে ফ্যাসিস্ট কে, আর নাজি কে, আর কমিউনিস্ট কে, আর ক্যাপিটালিস্ট কে, এই ধারণাটা নাই। আপনার শেষ মন্তব্য যে আমরা কোথায় যাচ্ছি, আপনি তো সবসময় আমরা আশাবাদের আমরা কথা শুনেন। শুনেন, এর চেয়ে আর খারাপের জায়গা নাই। এরপরে আচ্ছা, আমাদের ভালোই হবে। অমাবস্যার পরে পূর্ণিমা আসবেই। যদি সেই অমাবস্যা দীর্ঘায়িত হয়। একবারের বেশি দুইবার হইতে পারে, তিনবার হবে না। টেক ইট আচ্ছা। অ্যাজ গ্যারান্টি। প্রকৃতির নিয়ম হয়েছে, অমাবস্যার পরে হয়তো আমি দেখতে পাবো না, কিন্তু কোথাও না অবশ্যই কোথাও দেখতে পূর্ণিমা পারবেন, আসবে। অবশ্যই দেখতে পারবেন, আমরা সেই আশাবাদ ব্যক্ত হুম। করতেই পারি, যেমন আপনি বিভিন্ন ক্ষেত্রে আশাবাদিতার কথা বলছেন। এবং সবচেয়ে শেষে একটা ছোট্ট প্রশ্ন, যেমন আপনি বললেন ছাত্ররা কখনো ক্ষমতা দখল করেনি, ছাত্ররা পার্লামেন্টে যাওয়ার চেষ্টা করেনি, যারা বিভিন্ন সময় গণ অভ্যুত্থান ঘটিয়েছে, নানান ধরনের গণতান্ত্রিক আন্দোলন করেছে, এই ছাত্রদের একটি অংশ তেমনটাই করছে, পাশাপাশি তারা গণ অভ্যুত্থানের স্বীকৃতি চাই, সোকল্ড বিপ্লবের স্বীকৃতি চাই। কেন এই স্বীকৃতি তাদের খুব প্রয়োজন? হোয়াট ইজ দ্য বিপ্লব অ্যান্ড রেভলিউশনের অর্থ কি আর এই কি? আমি কথিত বিপ্লব বলেছি, তবে একটা অভ্যুত্থান হয়েছে, আমি অভ্যুত্থানকে অভ্যুত্থানই বলতে চাই। আমি হতে পারে সোকল্ড গণ বিপ্লব অভ্যুত্থান বলেছি। হইতে পারে, গণ আন্দোলন হইতে পারে। জি। এ নিয়েও তোপের মুখে, হুম। জনগণের রোষের মুখে উনি গেছেন।